হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব ইউনিট 8 অর্থাৎ ইউজিসি নেটের ইউনিট 8 এর যে আইসিটি রয়েছে, আইসিটির সেকেন্ড সাব টপিক অর্থাৎ কম্পিউটার জেনারেশনস এর সম্পর্কে। আমরা আগের ক্লাসে কম্পিউটারের অর্থাৎ আইসিটি থেকে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুল ফুল ফর্মস গুলো এসে থাকে বা অ্যাব্রিভিয়েশন যেগুলো এক্সামে মেনলি এসে থাকে, আমরা ওগুলো আলোচনা করেছি। তোমরা যদি ওই ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখে নিও। বাকি তোমাদের জন্য আমি বলতে চাই যে আমাদের নতুন এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিতে পারো। এখানে আমি কন্টিনিউয়াস বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্লাসের নোটিফিকেশন এখানে আপলোড করব। আর সেই সাথে সাথে যে ক্লাসগুলো আমি ইউটিউবে দিচ্ছি তাদের যে পিডিএফ বা পিডিএফ যেটা রয়েছে, ওই ফাইলগুলো কিন্তু আমি তোমাদেরকে এখানে ফরওয়ার্ড করে দেবো। তো তোমাদের যদি ওই ক্লাসগুলো ভালো লাগে তাহলে এই পিডিএফটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও এটা একটা ব্লগার থেকে দেওয়া রয়েছে। এটা ব্লগারের ওয়েবসাইট, অর্থাৎ তোমরা সেম নোটস এইখানে গিয়েও কিন্তু পেয়ে যেতে পারো। আর এই সমস্ত সবকিছুর টেলিগ্রামের লিঙ্ক এবং এই ব্লগারের লিঙ্ক এগুলো সব ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপরে রয়েছে, ধরো তোমরা কেউ হয়তো এই ভিডিওটা ইউটিউবে দেখছো। ইউটিউবে একটা সেপারেট প্লেলিস্ট বানানো রয়েছে, ওকে, এই আইসিটির উপরে। এবং এর পরে পরে আমরা টিচিং অ্যাপটিচিউড, এছাড়া রিসার্চ অ্যাপটিচিউড, তারপরে ধরো এনভায়রনমেন্ট, যেগুলো বিভিন্ন যে টপিকগুলো রয়েছে ইউজিসি নেটের, আমরা সেগুলো কন্টিনিউসলি পরপর এখানে আপলোড করব। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে আমাদের এই চ্যানেলে যেতে হবে। চ্যানেলের কোর্স সেকশন যে রয়েছে, ওই কোর্স সেকশনে গিয়ে খুঁজলেই কিন্তু পরপর এইখানে ভিডিওগুলো আপলোড হলে তোমরা এখানে পরপর খুব সুন্দর করে সাজানো, ওয়ান বাই ওয়ান পরপর যেমন সাজানো থাকবে তোমরা এখানে পেয়ে যাবে। একদম টপিক ওয়াইজ সাজানো থাকবে, যখন যেখান থেকে ইচ্ছে তোমরা কিন্তু এখান থেকে পড়ে নিতে পারো। কোনো এলোমেলো এদিক সেদিক কোনো থাকবে না, শুধুমাত্র টু দ্য পয়েন্ট একদম সাজানো থাকবে। যে কটা টপিক তোমাদেরকে পড়লেই কিন্তু তোমাদের মোটামুটি করে একটা প্রিপারেশন হয়ে যেতে পারে। এরপর তোমাদের কন্টিনিউয়াসলি এই কোর্সগুলোর, আমাদের এই কোর্স, আচ্ছা, এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। এই কোর্সের যে ভিডিওগুলো থাকবে ওগুলো পড়ে নেওয়ার পরে কন্টিনিউয়াসলি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ফলো করতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আহ, আজকের যে মূল টপিক যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার জেনারেশনস। ওকে, কম্পিউটার জেনারেশনস এর সম্পর্কে ইউজিসি নেটের কিন্তু প্রায়শই এই, মানে অনেকবারই এইখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে, এখান থেকে এসে থাকে। তো এটা একটা মোটামুটি করে ইম্পর্ট্যান্ট টপিক। দেখো, জেনারেশনস বলা বলা মানে যখন আমি বলবো তোমাদেরকে, তখন তোমাদের মাথায় একটা এমনি আসতেই পারে যে যখন তোমরা ল্যাপটপ কিনতে যাও বা আহ, আচ্ছা, যদি তোমরা কখনো ল্যাপটপ কিনতে যাও তাহলে তোমরা লক্ষ্য করবে যে ওখানে অনেক সময় বলে জেনারেশনের কথা, নিশ্চয়ই সকলেই শুনেছো। তো এই জেনারেশন হচ্ছে এমন একটা ব্যাপার যে বর্তমান কন্টিনিউয়াসলি, যে বর্তমান যে যেভাবে চলছে আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি, সেই অনুযায়ী কন্টিনিউয়াসলি গ্রোয়িং, অল দ্য এলিমেন্টস, অল দ্য সাবস্টেন্সেস, অল এভরিথিং ইজ কন্টিনিউয়াসলি গ্রোয়িং। তো সবকিছুর কিন্তু পরিবর্তন হচ্ছে এবং সবকিছু কালকের থেকে আজকে বেটার হচ্ছে। তুমি আজকে যে ফোনটা কিনেছো সেটা কিন্তু কালকে পুরনো হয়ে যাচ্ছে, কালকে তার মধ্যে কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড হচ্ছে। সেই রকম তোমরা যখন কোনো ল্যাপটপ কিনতে যাবে ওখানে শুনবে জেনারেশনস এর কথা, i5 জেনারেশন, ওকে, অমুক জেনারেশন, ইন্টেলের অমুক জেনারেশন। তো এই জেনারেশনস গুলো কি হয়, যত আপডেটেড জেনারেশন হবে তার মধ্যে বেশি ফিচার্স অ্যাড থাকে এবং ততই সেই সেই জেনারেশনের ল্যাপটপ বা কম্পিউটার বা যে কোনো মেশিন, সেটা তার প্রিভিয়াস জেনারেশনের থেকে ফার বেটার। ওকে, তো জেনারেশনটা হচ্ছে কি, এই জেনারেশন হচ্ছে এমন একটা প্রসেস বা পদ্ধতি যেখানে তার যে প্রিভিয়াস জেনারেশন অর্থাৎ তার আগের কম্পিউটারটা যে কন্টিনিউয়াসলি ইভলভ হচ্ছে না, ওর মধ্যেকার যে ইলেকট্রনিক জিনিসগুলো রয়েছে ওইগুলোর ইনভলভমেন্টটা নিয়ে মেনলি জেনারেশনসটা তৈরি হয়। আশা করি বোঝা গেল। তো এবার এই কম্পিউটার জেনারেশনস কি, দেখো, আজকে তুমি হয়তো এই ভিডিওটা ল্যাপটপে দেখছো, ফোনে দেখছো, ওকে, তো পুরোনো দিনে এই ল্যাপটপ বা যে ফোন, এগুলো তো এইভাবে ছিল না। তোমরা যদি লক্ষ্য করো কিছু বছর আগেকার যে ফোনগুলো ছিল, ওকে, 3G ফোন, 3G, তারপরে এলো 4G যে ফোনগুলো, 5G এখন অনেকটা আপগ্রেডেড, 3G ফোনগুলো বিশেষ করে। এবং আরও আগে যখন ওই নোকিয়ার যে হ্যান্ডসেট যেগুলো ছিল ওইগুলো কিন্তু খুব খুব ছোট থাকতো, বা খুব ছোট থাকতো শুধুমাত্র উম, তাদের যে ডিসপ্লেতে হয়তো দেখবে ওই স্নেকের গেমগুলো খেলা যেত, তাই না? তো ওই রকম ব্যাপারটা যে, তাহলে ওই ফোন থেকে বর্তমান স্মার্টফোনের মধ্যে কতটা চেঞ্জিং এসছে, কত চেঞ্জ এসছে, এইটাকেই বলা হচ্ছে এই জেনারেশন, এই যে কন্টিনিউয়াসলি ইভলভ হচ্ছে জিনিসটা।
কম্পিউটার প্রত্যেকটা জিনিসের মধ্যে, এটাকেই কিন্তু এই জেনারেশনের মধ্যে আমরা ফেলবো। কম্পিউটার জেনারেশনসের ক্ষেত্রে লক্ষ্য করবে, এই কম্পিউটার এখন যেটা আমরা ইউজ করছি, এই ধরো তুমি যেটা ল্যাপটপটা দেখছো, এটা কিন্তু খুব ছোট বর্তমান। হয়তো তুমি কোলের মধ্যে রেখেই আহ, এই ক্লাসটাকে দেখতে পাচ্ছ। ফোনটাকে তুমি সামনে হয়তো স্ট্যান্ড করে রেখেই ক্লাসটা দেখতে পাচ্ছ। এই যন্ত্রগুলো বা এইগুলো কিন্তু একসময় এরকম ছিল না। এইগুলো ছিল হিউজ, খুব বড়। ওকে, তো এই যে কন্টিনিউয়াস ইভলভ যে হয়েছে জিনিসগুলো, বা এই যে ইলেকট্রনিক জিনিসগুলো ইভলভ হচ্ছে, এটাকেই আমরা মেনলি জেনারেশনের মধ্যে ফেলি। তাহলে দেখো, মোটামুটি করে এই ফার্স্ট জেনারেশন বা এই কম্পিউটারের জেনারেশনকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ জেনারেশন। একদম প্রথম 1940 সাল থেকে 1956 সালের মধ্যে যে সমস্ত কম্পিউটার গুলো ছিল, ওইগুলোকে আমরা বলে থাকি মেনলি ফার্স্ট জেনারেশন কম্পিউটার। ওকে, এই ফার্স্ট জেনারেশন কম্পিউটার্সের ব্যাপারে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা তোমাদেরকে জানতে হবে এবং পরীক্ষায় এসে থাকে, এই মেশিনগুলোর মধ্যে ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো। এবার এই ভ্যাকিউম টিউবটা কি? দেখো এইখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এগুলো এগুলো হচ্ছে ভ্যাকিউম টিউব। ওকে, যেমন তোমরা যদি ধরো চিপ, চিপ দেখেছো না, ফোনের যে চিপ গুলো থাকে? আচ্ছা, ওই চিপটা হচ্ছে কি, ওর ভেতরে মেমোরি স্টোর করে রাখা থাকে, তাই না? তো কম্পিউটারকে অপারেট করার জন্য ওর মধ্যে তো একটা ডিভাইস দরকার, একটা টেকনোলজি দরকার। এই ভ্যাকিউম টিউবটা ছিল তখনকার সময়ের একটা টেকনোলজি। একটা কম্পিউটারকে চালানোর জন্য এই ভ্যাকিউম টিউবটা ব্যবহার করা হতো। ওকে, ওয়ান কাইন্ড অফ বলা যেতে পারে হার্ট, কম্পিউটারের হার্ট ছিল এই ভ্যাকিউম টিউব। এবারে এই এটা আচ্ছা, প্রায় কিন্তু প্রশ্ন এসে থাকে যে এই ফার্স্ট জেনারেশনের যে ফার্স্ট জেনারেশনে এখানে কোন ধরনের টেকনোলজি ব্যবহার করা হতো? অবশ্যই মনে রাখতে হবে ভ্যাকিউম টিউব। এই ভ্যাকিউম টিউবগুলোর কারণে তখন যে ল্যাপটপগুলো থাকতো, সরি ল্যাপটপ বলছি, যে কম্পিউটারগুলো থাকতো, যে মেশিনগুলো থাকতো, এগুলো থাকতো বিশাল আকৃতির। ওকে, খুব বড় বড়, এক একটা রুমের মতো, এক একটা রুম ভর্তি করে এক একটা কম্পিউটার থাকতো। ধরো তুমি গান শোনার জন্য একটা কম্পিউটার কিনলে, কিন্তু সেই কম্পিউটারটা তোমার একটা রুমে, পুরো একদম পুরো একটা রুম জুড়ে ওই কম্পিউটারটাকে তোমাকে ইনস্টল করতে হবে। তাহলে তো তখনকার দিনের কম্পিউটারগুলো কিন্তু এইভাবেই ছিল, এক একটা খুব বড়, খুব বড়। এবং তোমরা হয়তো এরকম অনেক ছবি দেখে থাকবে, যদি এই যে IBM 650, IBM 701, এগুলো হচ্ছে তখনকার সময়ের কম্পিউটার। তো এই কম্পিউটারের ছবিগুলো যদি তোমরা কখনো গুগলে দেখো, তাহলে দেখবে এগুলো এক একটা ঘরের মতন, বড় বড় ঘরের মতন উঁচু। ওকে, তো তাহলে এই ফার্স্ট জেনারেশনের কম্পিউটার্সগুলোর সম্পর্কে মেনলি জানতে হবে এগুলো ভ্যাকিউম টিউব দিয়ে তৈরি হতো। এগুলোর আকার আকৃতি খুব বিশাল বিশাল ছিল, এবং এদের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়ার জেনারেট হতো, প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হতো। ওকে, আচ্ছা, আর কন্টিনিউয়াসলি এই যে হিট হওয়ার ফলে এই কন্টিনিউয়াসলি কিন্তু এগুলো ম্যাল ফাংশন করতো, অর্থাৎ মাঝে মাঝে এগুলো খারাপ হয়ে যেত। ওকে, তো এগুলো অনেক লিমিটেশনস ছিল, কিন্তু যেহেতু একদম শুরু হয়েছে এই ভ্যাকিউম টিউবের মাধ্যমে এবং বিশাল বিশাল কম্পিউটারের মাধ্যমে, তাহলে ফার্স্ট জেনারেশনের কম্পিউটার্স যারা ছিল বা যেগুলো ছিল, ওদের মেন যে ইনগ্রেডিয়েন্ট ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো। আর এগুলো বিশাল আকৃতির ছিল, আর এগুলো প্রচুর পরিমাণে হিট জেনারেট করতে পারতো। এই ছিল ফার্স্ট জেনারেশন সম্পর্কে একটা ছোট্ট বর্ণনা। দেখো, এরপরে চলে আসছে সেকেন্ড জেনারেশন। এই সেকেন্ড জেনারেশনের পার্থক্যটা কি হলো? সেকেন্ড জেনারেশনে 1956 to 1963, অর্থাৎ 1956 সাল থেকে 1963 সাল পর্যন্ত যে কম্পিউটার বা মেশিনগুলো মেনলি ইউজ হতো, ওগুলোকে সেকেন্ড জেনারেশন কম্পিউটার হিসেবে বলা হয়। এই সেকেন্ড জেনারেশন কম্পিউটারের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ হলো কোথা থেকে? ভ্যাকিউম টিউবের পরিবর্তে এরপরে ইউজ হলো ইন্টিগ্রেটেড ট্রানজিস্টার। এই যে পাশে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ট্রানজিস্টারের ছবি। ওকে, এই ট্রানজিস্টার জিনিসটা কি? যেখানে ফার্স্ট জেনারেশনে কম্পিউটারগুলো ছিল এইরকম বিশাল বিশাল আকৃতির, আর তার ভেতরে তাদের হার্ট এই ভ্যাকিউম টিউবটা ছিল। এই ভ্যাকিউম টিউবটা চেঞ্জ করে এরপরে চলে এলো ট্রানজিস্টার। ট্রানজিস্টার, এই ট্রানজিস্টার হয়ে যাওয়ার ফলে কম্পিউটারের যে সাইজ অনেকটাই কমে গেল। এই যে প্রচুর পরিমাণে খরচ হতো একটা কম্পিউটারকে অপারেট করার জন্য, সেইটা কিন্তু এই সেকেন্ড জেনারেশন এসে কমে গেল। তাহলে স্বাভাবিক বোঝা গেল যে ভ্যাকিউম টিউব থেকে আমরা শিফট করে গেলাম ট্রানজিস্টারে। যেই ট্রানজিস্টারে শিফট হলো, তখন কম্পিউটারের সাইজ অনেকটা কমে গেল, স্পেস অনেকটা কম লাগলো। ওকে, আরো আরো ফাস্ট কাজ করা স্টার্ট হলো, এবং ধীরে ধীরে কম্পিউটার টেকনোলজিতে একটা ড্রাস্টিক চেঞ্জ এলো। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি করে দেখো,
ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের ইম্পর্টেন্ট টেকনোলজি ছিল ভ্যাকিউম টিউব। সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের মেন টেকনোলজি হিসেবে ইউজ হলো ট্রানজিস্টার। এরপরে চলে আসছে থার্ড জেনারেশন। আচ্ছা, থার্ড জেনারেশন বলতে দেখো, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে প্রিভিয়াস জেনারেশনের থেকে তার বর্তমান জেনারেশনটা যেটা, ওটা কিন্তু ইভলভিং। অর্থাৎ এর মধ্যে বর্তমান যে জেনারেশনের হয়তো তোমরা যন্ত্র ব্যবহার করবে, তার প্রিভিয়াস জেনারেশনে কিন্তু ওর অনেক কিছু ল্যাক ছিল, ওর মধ্যে অনেক খুঁত ছিল, সেটা এই জেনারেশনে অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। আবার ২ বছর পরে যখন এই জিনিসটারই একটা আলাদা জেনারেশন তুমি কোনো জিনিস কিনবে, তখন নিশ্চয়ই এটা থেকে ইভলভিং জিনিস তখন তুমি পাবে, তাই ইমপ্রুভমেন্ট পাবে ওটার মধ্যে। এবার এলো থার্ড জেনারেশন। থার্ড জেনারেশনে কি হলো, দেখো প্রিভিয়াস যে সেকেন্ড জেনারেশন যে সমস্ত ট্রানজিস্টারগুলো ব্যবহার করা হতো, এবার ওই ট্রানজিস্টারগুলোকে কাজে লাগিয়ে আইসি তৈরি হলো। আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট। ওকে, এই ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার হওয়ার ফলে দেখো কম্পিউটারের যে সাইজ সেটা আরও কমে গেল, কম্পিউটারগুলো ফাস্ট কাজ করা স্টার্ট করলো, এবং খুব কুইকলি যে কোনো প্রবলেম সলভ করতে পারতো। ওকে, তো এটা একটা আরও আরও বড় একটা অবদান ছিল, যে মানে ইন্টিগ্রেটেড সার্কিটটা তৈরি হওয়ার ফলে 1963 থেকে 71-এর মধ্যে থার্ড জেনারেশন যেটাকে আমরা ধরে নিচ্ছি, একটা হিউজ অ্যামাউন্ট অফ হেল্প হলো এই কম্পিউটার ইন্ডাস্ট্রিতে। ওকে, দেখো যেহেতু ধীরে ধীরে এই যে বড় আমাদের কম্পিউটারগুলো একসময় কত বড় ছিল, সেখান থেকে ধীরে ধীরে আজকের যে ল্যাপটপ আমরা ইউজ করছি, তার জন্য মেন চেঞ্জিংটা কোথায় হচ্ছে, এটা আগে দেখো। ভ্যাকিউম টিউব ইউজ হচ্ছিল, তার জন্য জিনিসগুলো খুব বড় বড় তৈরি হচ্ছিল। ধীরে ধীরে ওই ভ্যাকিউম টিউব থেকে ট্রানজিস্টার এলো, ল্যাপটপের সাইজগুলো কমতে থাকলো, বা কম্পিউটারের যে সাইজগুলো ধীরে ধীরে কমতে থাকলো। থার্ড জেনারেশন এসে আইসি তৈরি হলো, ইন্টিগ্রেটেড সার্কিট যেটা তৈরি হলো, তখন কম্পিউটারগুলো আরো আরো ধীরে ধীরে ছোট হতে লাগলো। এই থার্ড জেনারেশনের ইম্পর্টেন্ট যে কম্পিউটারগুলো, সেগুলো হলো IBM 360 আর IBM 370। ওকে, আচ্ছা, এরপর চলে যাচ্ছি ফোর্থ জেনারেশন। দেখো এইখান থেকে মোটামুটি করে এই যে ছবিটা, এটা কিন্তু তোমরা নিশ্চয়ই সকলে দেখেছো কোথায়, হয়তো ফোনের ভেতরে। ওকে, বা কখনো কখনো ল্যাপটপ বা ডেস্কটপের ভেতরে, ল্যাপটপের মধ্যে, ল্যাপটপের মাদারবোর্ডের মধ্যে নিশ্চয়ই তোমরা দেখে থাকবে। ফোর্থ জেনারেশন যেটা 1972 সাল থেকে 2010 পর্যন্ত মোটামুটি করে অনুমান করে নেওয়া যেতে পারে, এই সময় কি হলো, এই যে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি, এই অনেকগুলো আইসিকে একসাথে একটা চিপের মধ্যে ধরে নেওয়া হলো। ওকে, একটা আইসির মধ্যে, অর্থাৎ অনেকগুলো আইসিকে একটা জায়গায় পুট করে নেওয়া হলো। এর ফলে দেখা গেল কি, যে কম্পিউটার আরো ফাস্ট হয়ে গেল। ওকে, যখন এতগুলো আইসি একসাথে একটা জায়গায় রেখে আমরা মাল্টিপল কাজ করতে পারলাম, তখন দেখতে পেলাম কি হলো, যে ধীরে ধীরে জায়গা আরো কম লাগলো। আর একদম প্রথম যে পিসি কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার, কিন্তু এই ফোর্থ জেনারেশনে এসেই কিন্তু আমরা পেয়েছিলাম। ওকে, তাহলে দেখো জায়গাটা কতটা কমে যাচ্ছে, তাই না? একটা ভ্যাকিউম টিউব যেখানে এতটুকু জায়গা ইউজ করছিল, সেখানে তুমি ভাবো যে আমাদের মাদারবোর্ডের মধ্যে একটা ছোট্ট করে এইরকম একটা চিপ থাকে, সিলিকন চিপ। এর মধ্যে কোটি কোটি লাখো লাখো ফাংশনস কিন্তু কাজ করে। কি করে? এর ভেতরেও আরো ছোট ছোট করে কিছু আইসি পুট করা আছে, তাই না? সেই আইসি গুলোর মধ্যে আরো কিছু ট্রানজিস্টার ভেতরে ভেতরে অ্যাড করা রয়েছে। তাহলে ধীরে ধীরে যখন এই টেকনোলজিগুলো ছোট ছোট হতে থাকলো, ক্ষুদ্র হতে থাকলো, এর ফলে কি হলো, এর কাজটা আরো ধীরে ধীরে বেড়ে গেল, এটা কম্পিউটারগুলো ধীরে ধীরে পাওয়ারফুল হলো। ওকে, তার ফলে এই জেনারেশনে সেই আমরা কিন্তু প্রথম একটা পার্সোনাল কম্পিউটারের কথা পেলাম। ওকে, যেমন ফোর জেনারেশন এসে প্রথমেই আমরা মাইক্রো প্রসেসর, VLSI টেকনোলজি ইউজ পেলাম। অ্যাপেল অ্যাপেল ম্যাকিনটোস, এই সমস্ত কম্পিউটার কিন্তু ফোর জেনারেশনের একটা এক্সাম্পল। ওকে, তাহলে দেখো ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনের মধ্যে পার্থক্য কি হলো, সেকেন্ড থেকে থার্ড, থার্ড থেকে ফোর্থ। তো এই যে টেকনোলজিগুলোর ইনভলভমেন্টের কারণে ধীরে ধীরে কম্পিউটারের জেনারেশনের পরিবর্তন হলো। কম্পিউটারগুলো আগের থেকে ধীরে ধীরে বেশি শক্তিশালী হলো, খুব ফাস্ট কাজ করতে পারলো। ওকে, হিট কম জেনারেট হতো, এবং সবচেয়ে বড় কথা, মানুষের খুব হেল্প হলো। ওকে, আচ্ছা, এরপরে চলে যাচ্ছি 2010-এর পরবর্তী সময়। এখন 2010 থেকে বর্তমান যে টেকনোলজি চলছে, এটা হচ্ছে গিয়ে ফিফথ জেনারেশনের। ওকে, এই ফিফথ জেনারেশনে আমরা মেনলি দেখে থাকি, দেখো একটা সফটওয়্যারের ডেভেলপমেন্ট হয়ে গেছে এখন।
অ্যান্ড্রয়েড ফোন বা ডেস্কটপ বা ল্যাপটপ, ওকে, এগুলোতে আমরা প্রচুর পরিমাণে চেঞ্জ দেখতে পাচ্ছি। এখনকার ল্যাপটপ অনেক স্মুথ হয়ে গেছে। জেনারেশনের ইনভলভমেন্ট, ইন্টেল আই কোর প্রসেসর, এই সমস্ত প্রসেসরের যে উন্নতির ফলে এই এখন আমরা অনেকটা ফাস্ট এতে রয়েছি। এবং সেই সাথে সাথে বর্তমানে এতে সবচেয়ে বেশি পপুলার যেটা চলছে, যে আমাদের বর্তমান জেনারেশন, নিশ্চয়ই তোমরা সকলে শুনে থাকবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার সমস্ত কাজে হবে। তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার হচ্ছে রিসার্চের জন্য। চ্যাট জিপিটি, এছাড়া ন্যানো টেকনোলজি ইউজের মাধ্যমে ধরো তোমরা লক্ষ্য করে থাকবে যে বিভিন্ন ধরনের কম্পিউটারের মধ্যে এই ধরনের টেকনোলজি আমরা ব্যবহার করতে দেখছি। তো ঘরের যে ধরো, যদি এই ফিফথ জেনারেশনের কথা বলা হয়, তাহলে ইনভলভমেন্টটা এখন এমন হয়েছে যে এই ফিফথ জেনারেশনে এসে আহ, এখন আমরা যেমন বিভিন্ন টেকনোলজিটাকে এতটাই স্মুথলি ইউজ করতে পারছি যে আমি ঘরে বসে আছি, কিন্তু ঘরে আমি হয়তো বাইরে কোথাও আছি, কিন্তু ঘরের যে সমস্ত এসি, ফ্রিজ, ফ্যান, ফ্রিজ, এছাড়া সবকিছু, সিসিটিভি আমরা কিন্তু ফোন থেকে এখন অপারেট করতে পারি, তাই না? তো টেকনোলজির এই যে ইনভলভমেন্ট, এটাই মেনলি আমরা ফিফথ জেনারেশনে এসে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা। তো এই ছিল একটা মোটামুটি করে যে 4-5টা জেনারেশন এই কম্পিউটারের এইগুলো। দেখো এখানে তোমাদেরকে জানতে হবে যেটা, যে প্রত্যেকটা জেনারেশন কত সাল থেকে কত সাল পর্যন্ত মোটামুটি করে ছিল, একটা আনুমানিক। এবং সেই সাথে সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোন জেনারেশনে কোন টেকনোলজিটা বেশি ইউজ হতো। ওকে, আর তারই একটা সামারি আমরা এখানে তোমাদের জন্য দিয়েছি। দেখো, ফার্স্ট জেনারেশন যেটা হয়েছিল 1940 থেকে 56, এখানকার মেন টেকনোলজি যেটা ছিল সেটা হচ্ছে ভ্যাকিউম টিউব। এবার আমি আগেই বলেছি যে সাইজ ছিল, দেখো কত বড় এই ভ্যাকিউম টিউবের, যার জন্য স্পিডটা থাকতো স্লো। সেকেন্ড জেনারেশনে এসে যখন ট্রানজিস্টার ইউজ হলো, তখন ওই সাইজটা অনেকটা ছোট হয়ে গেল। এইবারে ধীরে ধীরে কম্পিউটারের যে কাজ করাটা ধীরে ধীরে ফাস্ট হতে থাকলো। এরপরে থার্ড জেনারেশনে এসে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, এটা আরো ছোট, বাট কাজ আরো ফাস্ট করতে পারত। ফোর্থ জেনারেশনে এসে হয়ে গেল ওটা মাইক্রো প্রসেসর, যেটা খুব ছোট কিন্তু কাজ করতে পারে খুব ভালো, অর্থাৎ খুব ফাস্ট কাজ করতে পারে। আর বর্তমানে ফিফথ জেনারেশনে এআই এবং কম্পিউটার কোয়ান্টাম টেকনোলজি ইউজের মাধ্যমে ওটা সাইজটা আরো কম লাগলো, আর খুব এক্সট্রিমলি হাই, মানে কয়েক মিলি সেকেন্ডে এখন আমরা সার্চ করতে পারি। যে কোনো কম্পিউটারকে আমরা যে কোনো ডেটা দিলে ওরা জাস্ট চুটকির মধ্যে ও কিন্তু আমাদেরকে খবর দিয়ে দিতে পারছে, বা আমাদের সার্চটা ওরা করে দিতে পারছে। তো খুব স্পিড বর্তমানে এতে চলছে দুনিয়া। এই যে টেকনোলজির ইভলভ গুলো তোমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, এটাই ক্রোনোলজিতে আসে অনেক সময় পরীক্ষা। ভ্যাকিউম টিউব, তারপরে ট্রানজিস্টার, দেন আইসি, মাইক্রো প্রসেসর, আর লাস্টে এআই আর কোয়ান্টাম টেকনোলজি, মনে থাকবে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আজকের সাব টপিক যেটা। আমরা এবারে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে নিই। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, এগুলো কিন্তু মেনলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। যেমন দেখো 2024-এর আগস্টে যেটা রিনেট হয়েছিল, তখন ওখানকার একটা শিফটের এই প্রশ্নটা এসেছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রনিক টেকনোলজি ইজ দ্য কি টেকনোলজি ফর মেকিং দ্য ফার্স্ট জেনারেশন কম্পিউটার। তাহলে তোমরা বলতে পারবে নিশ্চয়ই সকলে যে এই ফার্স্ট জেনারেশনের কম্পিউটার, তার মধ্যে আমরা কোন টেকনোলজি ব্যবহার করতাম? ট্রানজিস্টার, ইন্টিগ্রেটেড সার্কিট, ভ্যাকিউম টিউব, নাকি ডুয়েল কোর? দেখো ফার্স্ট জেনারেশনে আমরা ইউজ করতাম ভ্যাকিউম টিউব, তাই না? তাহলে ভ্যাকিউম টিউব এটা সঠিক উত্তর হয়ে যাবে। তো এটা কিন্তু এইরকম ভাবেই প্রশ্ন এসে থাকে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, পরের প্রশ্নে বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার, অর্থাৎ একটা অর্ডারে তোমাদেরকে এটা সাজাতে হবে। কি কি কিরকম অর্ডারে? না, টেকনোলজিক্যাল চেঞ্জ যেগুলো হয়েছে মেনলি এই কম্পিউটার, ফোর্থ জেনারেশন অফ দ্য কম্পিউটার, ফার্স্ট থেকে ফোর্থ, অর্থাৎ ফার্স্ট জেনারেশন, তারপরে সেকেন্ড, থার্ড, এবং তারপরে ফোর্থ। এই জেনারেশনে কোন কোন টেকনোলজিগুলো ব্যবহার করা হয়েছে সেটাকে ক্রোনোলজি সাজাতে হবে। দেখো তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে হয়তো জেনে ফেলেছো, আমরা ফার্স্ট জেনারেশনে পেয়েছিলাম ভ্যাকিউম টিউবকে, নেক্সট জেনারেশনে ওটা হয়ে গেল ট্রানজিস্টার, থার্ড জেনারেশনে এটা হয়ে গেল ইন্টিগ্রেটেড সার্কিট, আর ফোর্থ জেনারেশনে ওটা হয়ে গেল ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট বা ভিএলএসআই। ওকে, তাহলে ভ্যাকিউম টিউব অপশন সি হয়ে যাবে প্রথম, নেক্সট হবে ট্রানজিস্টার, তারপরে হবে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি, এবং লাস্টে হয়ে যাবে মাইক্রো প্রসেসর। তাহলে সি, এ, ডি, বি, সি এ ডি বি, অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর, তাই না? খুবই ইজি এটা।
আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা এসেছিল 2024 সালের নেট এক্সাম যেটা হয়েছিল ওইখানকার। বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রনিক টেকনোলজি ইজ দ্য কি টেকনোলজি ফর মেকিং দ্য পার্সোনাল কম্পিউটার ইন দ্য 1970s। তাহলে 1970-এর দশকে, দেখো সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তখন পার্সোনাল কম্পিউটার ইউজ করার জন্য কোন টেকনোলজি ব্যবহার করা হয়েছে? ট্রানজিস্টার, ট্রানজিস্টার বেসড টেকনোলজি, ইন্টিগ্রেটেড কম্পাউন্ড ইন্টিগ্রেটেড কম্পোনেন্ট বেসড, মাইক্রোপ্রসেসর বেসড, আর ভ্যাকিউম টিউব বেসড। দেখো 1970, এইখান থেকে এই প্রশ্নটাকে কিভাবে ডিকোড করবে? 1970 সাল, তাহলে 1956, 1946 থেকে 1956। তাহলে দেখো এই 1940 থেকে 1956 এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার। এবার আমাদের কাছে দুটো ক্লু রয়েছে, 1970 আর পার্সোনাল কম্পিউটার ইউজ হয়েছে। তাহলে দেখো 1956 থেকে 63 এটা সেকেন্ড জেনারেশন, 1963 থেকে 1971 যেটা থার্ড জেনারেশন, এবং 1972 থেকে 2010। আচ্ছা, এই সময়টার ভেতরে অর্থাৎ 1970 যেহেতু চেয়েছে, এটা ইন্টিগ্রেটেড সার্কিট এবং মাইক্রো প্রসেসরের ইউজ মেনলি ওই সময় হচ্ছে। তো দেখো এটার সঠিক উত্তর হবে কিন্তু মাইক্রো প্রসেসর। ওকে। আচ্ছা, 1970, 1970 ওই সময় অর্থাৎ মাইক্রো প্রসেসরের হাত ধরেই কিন্তু প্রথম পার্সোনাল কম্পিউটার ব্যবহার হতো। আচ্ছা, আচ্ছা, পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রনিক টেকনোলজি ইজ দ্য কি টেকনোলজি ফর মেকিং দ্য ফোর্থ জেনারেশন ইলেকট্রনিক কম্পিউটার? তাহলে ফোর্থ জেনারেশন কম্পিউটারের মেইন টেকনোলজি হিসেবে কোন টেকনোলজি ব্যবহার করা হয়েছে? ট্রানজিস্টার, ইন্টিগ্রেটেড সার্কিট, ভ্যাকিউম টিউব, নাকি মাইক্রো প্রসেসর? দেখো ভ্যাকিউম টিউব হয়েছিল প্রথমে, ভ্যাকিউম টিউব, এরপরে ছিল ট্রানজিস্টার। ওকে, ট্রানজিস্টারের পরে এলো আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, এবং লাস্টে হচ্ছে ফোর্থ জেনারেশনে মাইক্রো প্রসেসর। সো অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 36। হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রনিক টেকনোলজি ইজ দ্য কি টেকনোলজি ফর মেকিং দ্য ফার্স্ট জেনারেশন কম্পিউটার? ফার্স্ট জেনারেশন কম্পিউটারের জন্য কোন টেকনোলজি ব্যবহার করা হতো? ভ্যাকিউম টিউব। ওকে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রনিক টেকনোলজি ইজ দ্য কি টেকনোলজি ফর মেকিং দ্য থার্ড জেনারেশন ইলেকট্রনিক কম্পিউটার? দেখো তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে এই টেকনোলজিক্যাল যে ক্রোনোলজি আমি তোমাদেরকে প্রথমেই বলেছি, তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো দেখে বুঝতে পারছো যে কোন ধরনের প্রশ্ন এই জেনারেশন থেকে এসে থাকে। দেখো থার্ড জেনারেশনে মেইনলি ব্যবহার করা হয়েছিল ইন্টিগ্রেটেড সার্কিট, তাই তো, আইসি। সো অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। তোমাদের কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে এই এই ক্রোনোলজিটা। ওকে। আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো, দিলে এই প্রশ্নের যে প্যাটার্নটা কি জানতে চাইছে ওটা তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো এই যে প্রশ্ন যেটা সামনে তোমাদের স্ক্রিনে রয়েছে, এখানে বলেছে ফার্স্ট থেকে ফোর্থ একই রকম ভাবে এটা রিপিটেড প্রশ্ন সাজাতে হবে। তো ভ্যাকুয়াম টিউব, ভ্যাকুয়াম টিউবের পরে ছিল, ভ্যাকুয়াম টিউবের পরে, আচ্ছা এটা তো আমি আগেই এটাকে সলভ করলাম, এটা একটু রিপিট হয়ে গেছে আবার। আচ্ছা, চলে যাচ্ছি একদম আজকের এই ক্লাসের শেষ প্রশ্নে, যেখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং টেকনোলজি ইজ ইউজড ইন সেকেন্ড জেনারেশন? সেকেন্ড জেনারেশনের জন্য কোন ধরনের টেকনোলজি ইউজ করা হয়েছে? নিশ্চয়ই তোমরা জানো এটা হবে ট্রানজিস্টার, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। আর এটা 2025-এর 26 জুন, অর্থাৎ একদম রিসেন্ট যে নেট এক্সাম হয়েছে ওখানকারই প্রশ্ন। ওকে। তাহলে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যখন কোনো টপিক তোমরা পড়ে নেবে, তোমরা চেষ্টা করবে যে ওই টপিক রিলেটেড কিছু প্রশ্ন সলভ করে নেওয়ার, তাতে কিন্তু তোমাদেরই ওটা হেল্প হবে। কারণ কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় মেনলি আসছে বা কেমন কোন কোন জায়গাগুলো মেনলি ফোকাস করছে ওইটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর সেই বেসিসেই আমাদের এই ক্লাসগুলো আমরা বানাচ্ছি। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সকলকে এতক্ষণ ক্লাসটা করার জন্য। তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এখানে নিচে একটা কুইজ থাকবে, তোমরা অবশ্যই ওই কুইজে পার্টিসিপেট করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।